দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে জিএনজি ইলেকট্রনিক্স এর শেয়ার নিয়ে ডিসকাশন করব। তো কোম্পানির পারফরম্যান্স তো যথেষ্ট ভালো এসেছে। তো চলুন জেনে নেওয়া যাক এই যে পারফরম্যান্স ভালো এসেছে এর পেছনের কারণগুলো কি আছে। তো প্রথমেই যেকোনো বিজনেস আমরা তার বিজনেস মডেল থেকে শুরু করব, কারণ বিজনেস মডেল যদি আমরা ঠিক করে না বুঝি তাহলে কিন্তু কোনো বিজনেসকে আমরা পরে গিয়ে অ্যানালিসিস করতে পারবো না। তো একটা সহজ ভাষায় যদি আমি এর বিজনেস মডেলকে ডেসক্রাইব করি, ধরুন আপনার কাছে একটা পুরনো ল্যাপটপ আছে। এবার ধরুন সেই ল্যাপটপের স্ক্রিন খারাপ হয়ে গেছে অথবা ধরুন তার মাদারবোর্ড খারাপ হয়ে গেছে। তো আপনি কি করলেন, এই জিএনজি ইলেকট্রনিক্স এর মতো যে কোম্পানি রয়েছে এদেরকে আপনার পুরনো ল্যাপটপ বিক্রি করে দিলেন। জিএনজি ইলেকট্রনিক্স কি করলো, আপনার কাছ থেকে আপনার পুরনো ল্যাপটপটাই কিনে নিল। কিনে সেটার যে সমস্ত পার্টস খারাপ হয়ে গেছে, ধরুন মাদারবোর্ড খারাপ হয়ে গেছে বা তার যে স্ক্রিন খারাপ হয়ে গেছে, সেটাকে সে চেঞ্জ করলো। চেঞ্জ করে তারা কি করবে, সেটাকে নতুন করে বেচে দেবে। তো বেসিক্যালি এটা কি করে করে তারা, যদি একটুখানি অ্যাকচুয়াল উদাহরণ দিয়ে বোঝাই, তো বেসিক্যালি ধরুন এই যে Lenovo, HP এই সমস্ত কোম্পানির সঙ্গে তাদের টাই আপ করা থাকে। এবার ধরুন আপনি Lenovo বা HP র ল্যাপটপ ইউজ করছেন। তো বেসিক্যালি আপনার যখন Lenovo বা HP র ল্যাপটপের কোনো পার্ট খারাপ হয়ে যাবে, তো তারা কি করবে, এই যে Lenovo বা HP র যে সমস্ত সার্ভিস সেন্টার যেখান থেকে তাদের টাই আপ আছে, সেখান থেকে ওই যে আপনার ল্যাপটপের যে সমস্ত খারাপ পার্ট গুলো রয়েছে, সেই পার্ট গুলোকে তারা নতুন যে সমস্ত পার্ট আছে সেইগুলোকে কিনে নিয়ে রিপ্লেস করে দেবে। তো এই হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে বিজনেস মডেল। এইবার যদি আমি কোম্পানির এটা তো গেল হচ্ছে এই যে সেগমেন্টটা আমি বললাম যে আমি একজন ব্যক্তি আমার আমার উদাহরণ দিলাম বা আপনার উদাহরণ দিয়ে বললাম। এই যে রিটেল সেগমেন্ট, এই রিটেল সেগমেন্টটা কিন্তু আমার আপনার মতো লোক, তাদের সাথে কিন্তু তারা খুব কমই কাজ করে। তারা মেন যে কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন কর্পোরেট কোম্পানির সাথে। ধরুন এই যে ভারতবর্ষে এত কর্পোরেট সংস্থা রয়েছে, বিভিন্ন আইটি কোম্পানি রয়েছে এবং অন্যান্য নানা রকম কোম্পানি রয়েছে, যেখানে কিন্তু হিউজ পরিমাণে ল্যাপটপ প্রতিদিন ইউজ হচ্ছে। তো যত ল্যাপটপ ইউজ হচ্ছে, ল্যাপটপ তো খারাপও হচ্ছে। তো এই কর্পোরেট গুলো কি করে, এই জিএনজি ইলেকট্রনিক্স এর কাছে তাদের যে সমস্ত পুরনো খারাপ ল্যাপটপ রয়েছে, ধরুন যার কোনো একটা পার্ট খারাপ হয়ে গেছে, সেই খারাপ ল্যাপটপ গুলোকে বেছে দিচ্ছে। কোম্পানি কি করছে, ওই লেনোভো অথবা এইচপি যে কোম্পানির ল্যাপটপ, তো সেই কোম্পানির থেকে নতুন যে সমস্ত পার্ট আছে সেইগুলোকে কিনে সেই পুরো ল্যাপটপটাকে নতুনভাবে তারা কি করছে, রিফার্বিশ করছে। রিফার্বিশ করে তারা কিন্তু এটাকে সেল করে দিচ্ছে অন্য কোনো কর্পোরেটকে। তার কি করে, তারা কর্পোরেটের কাছ থেকে খারাপ ল্যাপটপ কেনে, খারাপ ল্যাপটপ কিনে তার পার্টগুলোকে ঠিক করে করে তারা অন্য কোনো কর্পোরেটকে সেল করে দেয়। এই কর্পোরেটের থেকে কিন্তু তাদের ৯৫% কিন্তু ব্যবসা আসে, আর বাকি ৫% ব্যবসা আসে হচ্ছে আমার আপনার মতো লোকের থেকে। তার বেসিক্যালি তারা হচ্ছে একটা হোলসেল বিজনেস। তাদের মেন মেন বিজনেসটা হচ্ছে তাদের হচ্ছে B2B বিজনেস, হোলসেল বিজনেস। আর খুব একটা ছোট অংশ যেটা আমার আপনার মতো লোকের থেকে আসে। এইবার যদি আমরা তাদের দেখি, এই যে তারা রিফারবিশমেন্ট করে, তারা কি শুধু ল্যাপটপে রিফারবিশমেন্ট করে? না, ল্যাপটপ হচ্ছে তাদের মেজর রিফারবিশমেন্ট। ল্যাপটপ থেকে কিন্তু তাদের 80% রেভিনিউ আসে। 80% রেভিনিউ তাদের ল্যাপটপ থেকে আসে, আর বাকি যদি আপনি 20% দেখেন, সেটা কিন্তু আপনার ডেস্কটপ থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে বা অন্যান্য আরো যে সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট রয়েছে, যেমন ধরুন আইপ্যাড বলুন। তো এই বিভিন্ন রকম যে অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সেইগুলো কিন্তু তারা রিফারবিশ করে। মেজর হচ্ছে 80% ল্যাপটপ, আর বাকি 20% হচ্ছে অন্যান্য প্রোডাক্ট। তো এই হচ্ছে তাদের ওভারঅল বিজনেস। এইবার যদি আমরা বিজনেসটাকে আরো একটুখানি ডিটেলসে যদি আমরা দেখি, যে এরা বেসিক্যালি কাজ করে কর্পোরেটের সঙ্গে, এবং কর্পোরেটের থেকে কিন্তু এরা ল্যাপটপ কেনে। বা এই যে কর্পোরেটের থেকে তারা কেন ল্যাপটপ বা এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস কেনে, এর কতগুলো কারণ আছে। ধরুন আপনি কোনো একটা অফিসে কাজ করেন, অফিস থেকে আপনাকে ইউজ করবার জন্য একটা ল্যাপটপ দেওয়া হয়েছে, বা ধরুন কোনো একটা ট্যাবলেট দিয়েছে। আপনি জেনারেলি সেটাকে কিন্তু অনেক যত্নে রাখবেন। সেটাকে কিন্তু জেনারেলি এমন ভাবে যত্নে রাখবেন যাতে সেটা কম খারাপ হয়। তো বেসিক্যালি আপনার যখন অফিস থেকে আপনাকে কোনো কিছু দেওয়া হয়, সেটা আপনি যত্নে রাখেন। সুতরাং যে জিনিস যত্নে থাকে সেই জিনিসের পার্ট কিন্তু কম খারাপ হয়। তো এর জন্য কি হয়, কোম্পানি জেনারেলি অফিসের বেসিক্যালি এই কর্পোরেটের থেকে কেনে, কারণ হচ্ছে কর্পোরেট পার্ট যেটা, সেটা রিপ্লেসমেন্ট করতে কিন্তু তাদের খরচা কম হয়। কারণ কর্পোরেট পার্ট কিন্তু জানেন যে আপনার যে অফিস রয়েছে, সেই অফিসে যে সমস্ত কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, সেগুলো তো তারা অনেক বেশি পরিমাণে তারা মেইনটেনেন্স করে না। কারণ হচ্ছে একটা অফিস চালাতে গেলে কিন্তু তাদেরকে প্রচুর পরিমাণে মেইনটেনেন্স করতে হয়। কারণ অফিসে ল্যাপটপ বা ডেস্কটপ কেনার উদ্দেশ্যটা কি? যাতে করে আমার আপনার কাজের আউটপুট বাড়ে। তো যেহেতু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আউটপুট নিয়ে, সুতরাং তারা তাদের ল্যাপটপকে কিন্তু আমি আপনি আমাদের যে পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার আছে, তার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু আমরা তার থেকে অনেক বেশি কিন্তু কর্পোরেট সংস্থাগুলো তাদের যে সমস্ত ল্যাপটপ, ডেস্কটপ আছে সেগুলোকে বেশি করে মেইনটেনেন্স করে। তো যত বেশি মেইনটেনেন্স অবস্থায় থাকবে, যত বেশি যত্নে থাকবে, সেইগুলোকে রিফারবিশমেন্ট করতে, তার পার্ট গুলোকে রিপ্লেস করে বেচতে কিন্তু খরচা কোম্পানির কম হবে। এই জন্যই কিন্তু কোম্পানি বেসিক্যালি এই কর্পোরেটের থেকে কিন্তু মানে
মানে যে সমস্ত তাদের পুরনো ল্যাপটপ আছে সেগুলোকে বাল্কে একদম বাল্কে প্রকিউরমেন্ট করে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম তারা কেন কর্পোরেটের সাথে কাজ করে। এইবার যদি আমরা কোম্পানির যদি মানে পারফরমেন্স এ চলে আসি, এ তো গেল ওভারঅল বিজনেস মডেল। এবার যদি আমরা কোম্পানির পারফরমেন্স এ চলে আসি, আমরা দেখবো কোম্পানির সেলস গ্রোথ হয়েছে 43%। মানে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে সেলস 43% বেড়েছে। এবং যদি ফুল ইয়ার দেখি মানে 26 সালে 25 সালের থেকে 26 সালের রেসপেক্টে 34% সেলস গ্রোথ বেড়েছে। তো পারফরমেন্স কেমন এসছে? তো কোম্পানির যদি আমি মানে ম্যানেজমেন্টের যে রেভিনিউ গাইডেন্স ছিল মানে সেলস গ্রোথের যে তারা আগের গাইডেন্স দিয়েছিল সেটা হচ্ছে মোটামুটি আপনার 20 থেকে 25% প্রথমে দিয়েছিল এবং পরে বলেছিল যে গাইডেন্সটাকে তারা আপগ্রেড করে 30% এর গাইডেন্স দিয়েছিল। তো প্রথম কথা হচ্ছে কোম্পানি কিন্তু তার যে গাইডেন্স দিয়েছিল তার থেকে কিন্তু অনেক বেটার কিন্তু গ্রোথ ডেলিভার করেছে। এর কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে মানে এই যে রিফারবিশ যে ল্যাপটপ তার কিন্তু হিউজ ডিমান্ড বেড়ে গেছে এই 1 বছরে। তার কারণ যদি আমি আপনাকে একটা ডেটা দিই, গত বছরে প্রায় 5,20,000 কিন্তু তাদের রিফারবিশ যে ল্যাপটপ তারা কিন্তু সেল করেছিল। এবছর কিন্তু সেটা বেড়ে 7.3 লাখ হয়ে গেছে। মানে গত 1 বছরে কিন্তু 23% কিন্তু তাদের ভলিউম গ্রোথ এসছে। তার মানে যে হিউজ ডিমান্ড ছিল সেখান থেকে তাদের ভলিউম গ্রোথ এসছে। তো কত ভলিউম গ্রোথ বললাম? 23%। তাহলে বাকি গ্রোথটা কোথা থেকে এলো? টোটাল গ্রোথ কত বলেছি ফুল ইয়ারে? আপনার 34%। তাহলে 23% তো এসেছে ভলিউম গ্রোথ। তাহলে বাকি গ্রোথটা এসছে কিন্তু তাদের ভ্যালু গ্রোথ থেকে। ভ্যালু গ্রোথ কোথা থেকে এলো? তার কারণটা হচ্ছে এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে গত 1 বছরে যদি আপনি দেখেন গত 2-3 বছরে ল্যাপটপ এই ল্যাপটপের মেন মানে খরচাটা কোথায়? মানে ল্যাপটপের কোন পার্টটা সবথেকে বেশি খারাপ হয়? সেটা বলতে পারবেন? ল্যাপটপের সবথেকে বেশি খারাপ হয় হচ্ছে আপনার মেমোরি। তো মেমোরির কস্ট কিন্তু ল্যাপটপের কস্টের কিন্তু বেশিরভাগ অংশটা এবং মেমোরির কস্ট কিন্তু লাফিয়ে লাস্ট 2 বছর অনেকটাই কিন্তু বেড়ে গেছে। মোটামুটি ৩-৪ গুণ কিন্তু মেমোরির কস্ট বেড়ে গেছে। এবার যেহেতু তারা মানে মেমোরির কস্ট বেড়ে যাওয়াতে কি হয়েছে? তারা তো মানে বেশি দাম দিয়ে মেমোরি কিনেছে। তো জেনারেলি তারা সেই কস্টটাকে কিন্তু তাদের ক্লায়েন্ট যারা তার উপর পাস অন করেছে মানে ক্লায়েন্টের কাছে মানে ক্লায়েন্টকে বেশি দামে তারা বেচেছে। কারণ তারা যদি ল্যাপটপের মেমোরি বেশি দাম দিয়ে কেনে তাহলে যে রিফারবিশ ল্যাপটপ তারা তো বেশি দামে ক্লায়েন্টকে বেচবে। তো এই দুটোর কম্বিনেশনে কিন্তু তাদের রেভিনিউ গ্রোথ এসছে। এবার যদি চলে আসি তাদের মার্জিন দেখি। এবার প্রথম কথা হচ্ছে তাদের অপারেটিং প্রফিট যদি দেখে নিই, গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে ডবল এর বেশি কিন্তু বেড়ে গেছে। ফুল ইয়ারেও যদি দেখি 37% 37% কিন্তু অপারেটিং প্রফিটের গ্রোথ এসছে। ফুল ইয়ারে যদি আমি দেখি মার্জিন কিন্তু গত বছর ছিল 9% সেটা বেড়ে হয়ে গেছে 10.5%। এই মার্জিনের কেন গ্রোথ হলো? তো একটা তো আমরা বলে মানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোম্পানি বেসিক্যালি তাদের যে র মেটেরিয়ালের যে দামটা বেড়ে গেছে সেই দামটাই কিন্তু তারা পাস অন করে দিয়েছে তাদের ক্লায়েন্টের কাছে। মানে বেশি দাম দিয়ে যেহেতু তারা মেমোরি চিপ কিনেছে মানে ল্যাপটপের যে মেমোরি র‍্যাম বলে যেটাকে সেটা বেশি দাম দিয়ে যেহেতু কিনেছে তো তার দাম তারা মানে সেই জন্য ল্যাপটপ তারা বেশি দামে তাদের ক্লায়েন্টকে বেচেছে। তো এটা গেল মানে যে তাদের র মেটেরিয়ালের খরচা তারা পাস অন করেছে। সেকেন্ড যে কারণের জন্য মানে এই মার্জিনটা মোটামুটি তাদের বেশি, এখানে আপনাকে যেটা বুঝতে হবে তাদের জিওগ্রাফি মিক্স। এই কোম্পানি কিন্তু পুরোপুরি এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা। এক্সপোর্ট থেকে তাদের টোটাল 76% রেভিনিউ আসে। মানে তাদের যে টোটাল মানে সেলস তার বেশিরভাগটাই আসছে এক্সপোর্ট থেকে 76% আর বাকি আপনার 24% হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে মানে আমাদের দেশ থেকে তাদের রেভিনিউ আসে। এই যে 76% এর মধ্যে 56% আসে কিন্তু তাদের মিডল ইস্ট থেকে। বেসিক্যালি দুবাই থেকে মানে ইউনাইটেড আরব এমিরেট থেকে। আর বাকি যে 20% মানে 76 এর 56, 55, 56 আপনার দুবাই থেকে আসে, বাকি 20% আসে হচ্ছে আপনার আমেরিকা থেকে। তো বেসিক্যালি এই দুটো কান্ট্রি থেকে কিন্তু তাদের সবথেকে বেশি রেভিনিউ আসে। এইজন্য দেখবো যে তাদের আপনি যদি দেখেন যে রিফারবিশমেন্ট যে সেন্টার সবথেকে বেশি রিফারবিশমেন্ট সেন্টার কিন্তু তাদের ওই দুবাই অথবা শারজা, ইউনাইটেড আরব এমিরেটেই রয়েছে। ৩ থেকে কিন্তু ওখানে তাদের রিফারবিশমেন্ট সেন্টার রয়েছে। ইন্ডিয়াতে একটা রিফারবিশমেন্ট সেন্টার রয়েছে সম্ভবত আপনার নবি মুম্বাইতে। আর একটা রিফারবিশমেন্ট সেন্টার তাদের হচ্ছে আমেরিকার টেক্সাসে রয়েছে। তো এটা আমরা বুঝতে পারছি। তো এক্সপোর্ট যেহেতু মানে এক্সপোর্ট থেকে যেহেতু তাদের বিজনেস বেশি আসে, এক্সপোর্টে কিন্তু তাদের মার্জিন বেশি আসে। মানে ভারতের কোম্পানিগুলোর থেকে মানে ভারতের কোম্পানিগুলোকে প্রোডাক্ট সেল করে যে মানে যতটা তাদের মার্জিন থাকে তার থেকে কিন্তু বেশি মার্জিন আসে কিন্তু এক্সপোর্ট থেকে। প্রথম কথা একটা জিনিস বুঝতে হবে এটা হচ্ছে এমনি B2B বিজনেস। মানে 5% আসে কিন্তু মানে B2C থেকে। যেহেতু B2B থেকে আসে মানে হোলসেলে তারা কাজ করে। সুতরাং কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু হোলসেলে বেচে খুব বেশি মার্জিন থাকে না। বেশিরভাগ মার্জিন কিন্তু ফরেন থেকে আসে। তো এটা গেল হচ্ছে তাদের মার্জিন বাড়ার কারণ। এবার যদি আমরা কোম্পানির ম্যানেজমেন্টের যদি গাইডেন্স দেখি, কোম্পানি ম্যানেজমেন্ট পরের বছরের জন্য যে তাদের সেলস গ্রোথের গাইডেন্স দিয়েছে 25%। তার মানে ম্যানেজমেন্ট এর আগে তো আমরা বলেছি 20 থেকে 25% এর গাইডেন্স দিয়েছিল। পরে বাড়িয়ে ওটাকে 30 করেছিল, তারা অ্যাচিভ করে গেছে। পরের বছরের জন্য যে গাইডেন্স সেটা হচ্ছে 25%।
মানে আপনি বলতে পারেন ম্যানেজমেন্ট কিছুটা কনজারভেটিভ গাইডেন্স দিয়েছে। এবার যদি আমরা মার্জিনে চলে যাই, মার্জিন হচ্ছে এই মুহূর্তে তাদের 10.5%। তো মোটামুটি তারা বলছে এটা 11% বা তার আশেপাশে থাকবে। মানে এখানে কোম্পানি কিন্তু কিছুটা কনজারভেটিভ গাইডেন্স দিয়েছে। এবার এই কনজারভেটিভ গাইডেন্স দেওয়ার কারণ, একটা বড় কারণ হচ্ছে যেহেতু তারা মিডল ইস্টে কিন্তু তাদের একটা মেজর ব্যবসা, মানে 56% রেভিনিউ কিন্তু তাদের মিডল ইস্ট থেকে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিডল ইস্টে নানা রকমের সমস্যা চলছে, সেখানে জিওপলিটিক্যাল মানে যে মিডল ইস্টে যে যুদ্ধ চলছে, তার জন্য এক তো হচ্ছে র মেটেরিয়ালের দাম বাড়ছে, প্লাস হচ্ছে সেখানে এক্সপোর্ট কস্ট, লজিস্টিক্স কস্ট বেড়ে যাচ্ছে, প্লাস মিডল ইস্টে যেহেতু মানে যে সমস্ত ক্লায়েন্ট আছে তারা কিন্তু অনেকটাই মানে হচ্ছে মানে অর্ডার দেওয়াটা কমিয়ে দিয়েছে। তো আমার মানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই কারণে কিন্তু ম্যানেজমেন্ট মানে যেটা আমার মনে হয় তারা কিন্তু একটু কনজারভেটিভ কিন্তু গাইডেন্স দিয়েছে। এবার যদি আমি কোম্পানিটার ওভারঅল অপরচুনিটি এবং রিস্ক আপনাদের সামনে যদি মানে দেখাই, তো অপরচুনিটি এখানে কোনখানটায় আছে সেই অপরচুনিটিটাকে ভালো করে আমাদের অ্যানালিসিস করতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে ল্যাপটপ, এই যে ল্যাপটপ, এই ল্যাপটপের মেইন কস্ট আমরা কি বললাম? মেইন কস্টটা হচ্ছে তার মেমোরির খরচা বা মেমোরির কস্ট। তো ল্যাপটপের যে RAM আছে মানে মেমোরি আছে সেটার দাম কিন্তু ৩-৪ গুণের বেশি বেড়ে গেছে। এবার যদি ল্যাপটপের দাম যদি বেড়ে যায়, মানে ল্যাপটপের মেমোরির দাম যদি ৩-৪ গুণ বেড়ে যায় তাহলে ল্যাপটপের দামও তো ৩-৪ গুণ বেড়ে যাবে। এবার ধরুন আমি একটা ছোট কোম্পানি চালাই যেখানে ২০ থেকে ৫০ জন এমপ্লয়ি। এবার যদি আমাকে আমার এই মানে ইনভেন্টরির পেছনে মানে আমাকে যদি আমার ল্যাপটপের পেছনে হিউজ পরিমাণে খরচা করতে হয় তাহলে আমি আমার ব্যবসা চালাবো কি করে? এবং বেশিরভাগ ছোটখাটো মালিক কিন্তু এত টাকা মানে ইনভেস্ট করে মানে জেনারেলি কি হবে মানে ল্যাপটপ বা ইকুইপমেন্ট এর পেছনে এত টাকা ইনভেস্টমেন্ট করতে চাইবে না। তো বেসিক্যালি সে যদি রিফারবিশ ল্যাপটপ কিনে নেয় তাহলে কিন্তু তার খরচাটা অনেকটাই কম হবে এবং রিফারবিশ ল্যাপটপ থেকে কিন্তু তার কাজ মিটে যাবে। কারণ কোম্পানি কি করছে? জেনারেলি মানে পুরোনো ল্যাপটপের যে ২-১ টা পার্ট খারাপ আছে সেটাকে চেঞ্জ করেই কিন্তু আবার বেচে দিচ্ছে। এবং সেটাও আমি বলেছি জেনারেলি তারা আমার আপনার মতো লোকের থেকে ল্যাপটপ কিন্তু কিনছে না, কারণ আমার আপনার ল্যাপটপ মানে আমরা যেভাবে ইউজ করি সেখানে খারাপ হওয়ার প্রবণতা বেশি থাকে। বেসিক্যালি কর্পোরেটের থেকে কিনছে। এবার কর্পোরেটের ল্যাপটপ মানে যে মানে কর্পোরেট যে ল্যাপটপ সেটাকে মেইনটেন্যান্স করে আমার আপনার থেকে বেশি, প্লাস আমরা আমাদেরকে যে কর্পোরেট ইউজ করতে দেয় সেখানে আমরা কিন্তু সেটাকে অনেক বেশি যত্ন রাখি। সুতরাং সেটা মানে সেটাকে রিফারবিশ করতে খরচাটা কম হয়। তো বেসিক্যালি কোম্পানি কিন্তু মোটামুটি যে তাদের রিফারবিশ ল্যাপটপ দিয়ে কিন্তু যেকোনো কোম্পানির কাজ চলে যায় এবং তার যে আউটপুট, তার যে এফিসিয়েন্সি সেটা সেমই থাকে। তো সুতরাং এটা হচ্ছে কোম্পানির জন্য একটা বিশাল বড় কিন্তু অপরচুনিটি বা ডিমান্ড। এবং আগামী দিনে কিন্তু এই রিফারবিশড যে ল্যাপটপ আছে তার ডিমান্ড কিন্তু আরো বাড়বে। এটা গেল তো একটা দিক। দ্বিতীয় যে দিকটা রয়েছে সেটা হচ্ছে এই যে এতদিন পর্যন্ত তারা কিন্তু এই রিটেল যে ব্যবসা মানে যেখানে আমার আপনার মতো লোক তাদের উপর কিন্তু বেশি কিন্তু মানে ফোকাস করেনি। এখন কিন্তু এই ব্যবসাতেও ফোকাস করছে এবং ইএমআই দেওয়াও চালু করে দিয়েছে। মানে আপনি চাইলে মানে কি বলে এই যে রিফারবিশ ল্যাপটপ বলুন বা রিফারবিশ মোবাইল বলুন, তো সেই সমস্ত যে ইলেকট্রনিক্স বা অন্যান্য যেসব ইলেকট্রনিক ডিভাইস আছে ট্যাবলেট থেকে শুরু করে ডেস্কটপ থেকে শুরু করে আপনি সেগুলো ইএমআই তে কিনতে পারবেন। তো সুতরাং এই যে অপরচুনিটি যখন আসছে তাহলে কি হচ্ছে তাদের যে B2C সেগমেন্ট মানে যে তাদের রিটেল সেগমেন্ট সেই রিটেল সেগমেন্টের সেলসটা কিন্তু এখন যেটা আছে তার থেকে কিন্তু আরো আরো বেড়ে যাবে। কিন্তু সবথেকে বড় যেটা অপরচুনিটি মানে আমি বলবো, গতকাল আমরা একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম E2E নেটওয়ার্ক। তো E2E নেটওয়ার্ক হচ্ছে ডেটা সেন্টারের কিন্তু প্রক্সি প্লে। তো আমি বলবো এই কোম্পানিও কিন্তু ডেটা সেন্টারের একটা প্রক্সি প্লে। তার কারণটা হচ্ছে ডেটা সেন্টারের মেইন কস্ট মানে ডেটা সেন্টারে কি থাকে? ডেটা স্টোর থাকে। এবার ডেটা গুলো স্টোর থাকে কোথায়? ডেটা স্টোর থাকে হচ্ছে সার্ভারে। তো ডেটা সেন্টারে এই যে সার্ভার বলুন বা সুপার কম্পিউটার বলুন, এই সুপার কম্পিউটারের জন্য কিন্তু মানে একটা সার্ভার যদি একটা কোম্পানিকে কিনতে হয় তার জন্য কিন্তু হিউজ তার খরচা হয়। এবার ধরুন যে ছোটখাটো কোম্পানি চালায়, সেও ধরুন তার এমপ্লয়িকে কিন্তু এআই এর ধরুন ট্রেনিং দিতে চাইছে। মানে তার এমপ্লয়িকে চাইছে মেশিন লার্নিং এর সঙ্গে অ্যাডাপ্ট করতে। তো মেশিন লার্নিং বা এআই এর যদি ট্রেনিং দিতে হয়, এআই মানে চ্যাটবট এর সাহায্যে যদি তাকে হ্যাবিচুয়েট করতে হয় তাহলে কিন্তু তাকে সার্ভার কিনতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে সার্ভারের একটা মোটামুটি সার্ভারের দাম পড়ে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা। এবার সার্ভারের দামও কিন্তু দিনের পর দিন কিন্তু যেহেতু মানে মেমোরির কস্ট বাড়ছে সুতরাং সার্ভারের কস্টও কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো সুতরাং একটা সার্ভারকে মানে সারা বছরের জন্য কেনা কিন্তু একটা মানে সারা বছরের জন্য সার্ভার আর প্লাস সার্ভার কিনলে তো হয় না। সার্ভারকে মেইনটেন্যান্স ও করতে হয়, সেটা একটা হিউজ খরচ। মানে একটা ছোটখাটো কোম্পানির পক্ষে সেটা কিন্তু মানে করা সম্ভব নয়। তো বেসিক্যালি এই যে সার্ভারও কিন্তু তারা রিফার্বিশ করে কিন্তু তারা এখন বিক্রি করছে। তো এই যে সার্ভার রিফার্বিশমেন্ট এর কিন্তু হিউজ ডিমান্ড আসবে। যেহেতু রিফার্বিশ সার্ভার অরিজিনাল সার্ভারের থেকে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে, প্লাস এখান থেকেই কিন্তু তাদের এমপ্লয়িদেরকে তারা যে যাবতীয় যে ট্রেনিং থেকে শুরু করে এআই রিলেটেড যাবতীয় কাজকর্ম তারা কিন্তু ইজিলি চালিয়ে নিতে পারবে। সুতরাং এই যেহেতু তারা সার্ভার রিফারবিশমেন্ট এর ক্ষেত্রে ঢুকে গেছে, এখান থেকে কিন্তু তাদের কিন্তু আগামী দিনে একটা হিউজ মানে বড় অপরচুনিটি রয়েছে। মানে আমি বলতে পারি
যে ডেটা সেন্টার যদি আপনি থিম এই মুহূর্তে প্লে করে থাকেন, তো ডেটা সেন্টারের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় প্রক্সি প্লে। কারণ এই যে সার্ভার রিফারবিশমেন্ট, এটা কিন্তু ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে। কারণ যত বেশি সার্ভার খারাপ হবে, লোকে কিন্তু মানে এই বিশেষ করে মানে অনেক কোম্পানি নতুন সার্ভার যারা কিনতে পারবে না, তারা কিন্তু রিফারবিশ সার্ভার কিনবে। প্লাস আমি এই টুই নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম, এই যে অনেকে আছে সার্ভার কেনে না, সার্ভার ভাড়া নেয়। তো বেসিক্যালি এই যে ইটুই নেটওয়ার্ক যারা সার্ভার ভাড়া দেয়, সেই তাদেরও তো প্রচুর পরিমাণে তারা সার্ভার কেনে, এবং সেই সার্ভারও কিন্তু দিনের পর দিন যত বেশি ইউজ হয় তত খারাপ হয়। তো যত খারাপ হবে তত কিন্তু রিফারবিশমেন্ট কিন্তু অপরচুনিটি বাড়বে। তো এইগুলো হচ্ছে ওভারঅল অপরচুনিটি। এবার যদি বলি যে রিস্ক কোথায় আছে, রিস্ক হচ্ছে সব থেকে বড় যেটা রয়েছে এই মুহূর্তে যদি আপনি দেখেন, এই কোম্পানির যে ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানি নেগেটিভ। তার মানে কি দাঁড়াচ্ছে, কোম্পানি যে প্রফিটটা মানে জেনারেট করছে তার বিজনেস থেকে, সেটা কিন্তু কাগজে প্রফিট, সেটা কিন্তু মানে তার হাতে ক্যাশ হয়ে এসে কিন্তু পৌঁছাচ্ছে না। তো এটা কিন্তু একটা কনসার্ন। এবার কথা হচ্ছে কেন এটা হচ্ছে, যদি আপনি দেখেন যে কোম্পানির যে লোন বা ডেট, সেটা কিন্তু লং টার্ম ডেট বা বড়োইং কিন্তু কিছু নেই। কোম্পানির যেটা মেন ডেট হচ্ছে, যেটা লাভ দিয়ে অনেকটা বেড়ে গেছে, সেটা হচ্ছে শর্ট টার্ম ডেট। মানে কোম্পানির যে মেন ডেট সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেট বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন, অর্থাৎ দৈনন্দিন বিজনেস চালানোর জন্য তাকে যে সমস্ত লোন নিতে হয়। তার মানে এটা আমরা বুঝতে পারছি একটা ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু ইন্টেন্সিভ বিজনেস। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল তাদের লোন, সেইগুলো তারা বেসিক্যালি নিয়েছে কিসের জন্য? প্রথম যেটা নিয়েছে সেটা হচ্ছে তাদের হিউজ পরিমাণ ইনভেন্টরি কিন্তু তারা আগে থেকে কিনে রেখে দিচ্ছে। কেন তারা হিউজ পরিমাণ ইনভেন্টরি তাদের কিনে রেখে দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যদি কিনা তাদের এক নম্বর কথা হিউজ ডিমান্ড রয়েছে। তো সুতরাং তাদের কাছে যদি প্রচুর পরিমাণে অর্ডার চলে আসে, যাতে করে তারা সাপ্লাই দিতে পারে, তার জন্য তারা ইনভেন্টরি আগে থেকে কিনে রেখে দিচ্ছে। প্লাস আমরা বলেছি তাদের এই যে সমস্ত আপনার র মেটেরিয়ালের দাম, মানে ল্যাপটপের যে মেমোরি আছে সেগুলোর দাম বেড়ে যাচ্ছে। সুতরাং তারা কি করছে, মেমোরি থেকে শুরু করে স্ক্রিন থেকে শুরু করে অন্যান্য সমস্ত যেগুলো মানে পার্ট রয়েছে, সেগুলো তাদের যারা পার্টনার রয়েছে, পার্টনার কোম্পানি মানে ধরুন Lenovo, HP এবং অন্যান্য যে সমস্ত কোম্পানির সঙ্গে তারা কাজ করে, তাদের থেকে সেই সমস্ত প্রোডাক্ট তারা অ্যাডভান্সে কিনে রেখে দিচ্ছে। এর জন্য কি হয়েছে, তাদের ইনভেন্টরি বেড়ে গেছে। প্লাস এখানে ইনভেন্টরি তো বেড়ে যাওয়ার সাথে সাথে যেটা আরেকটা কনসার্ন হচ্ছে, সেটা হচ্ছে তাদের রিসিভেবল বেড়ে গেছে। মানে তারা যাদের কাছ থেকে মানে মানে কি বলবো, মানে মানে এই কোম্পানির থেকে এরা যে সমস্ত কর্পোরেট কে মাল বেচে, সেই সমস্ত কর্পোরেটের থেকে কিন্তু তারা মানে আগে যতটা দিন মানে যত দিনে তারা পেমেন্ট পেতো, তার থেকে কিন্তু এখন বেশি দিনে তারা পেমেন্ট পাচ্ছে। তার কারণটা হচ্ছে তারা কাস্টমারকে বেশি পরিমাণে ক্রেডিট পিরিয়ড দিচ্ছে, এবং এটা একটা নরমাল কারণ হচ্ছে এই ধরনের বিজনেসে কোনো মোট নেই। অনেক মানে এই টাইপের অনেক বিজনেস আপনার রয়েছে, মানে আনলিস্টেড স্পেসে, মানে এরকম টাইপের কোম্পানি প্রচুর টাইপ, মানে প্রচুর প্রচুর কোম্পানি রয়েছে এই স্পেসে। তো সুতরাং এখানে যদি কাস্টমারকে তারা বেশি করে ক্রেডিট পিরিয়ড না দেয়, তাহলে কাস্টমার কি করবে, অন্য কোম্পানির কাছে চলে যাবে। সে বলবে না যে অমুকে আমাকে 6 মাসের ক্রেডিট পিরিয়ড দিচ্ছে, তুমি আমাকে 3 মাসের ক্রেডিট পিরিয়ড দিচ্ছ, তো আমি জেনারেলি ওর কাছে যাব। তো বেসিক্যালি এখানে যে মেন কনসার্ন সেটা হচ্ছে কিন্তু তাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এর জন্য আমরা দেখবো ওভারঅল যেহেতু ইনভেন্টরি রিসিভেবল ডেজ বেড়ে গেছে, সুতরাং তাদের ওভারঅল ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কিন্তু বেড়ে গেছে। এবং মূল জায়গাটা যেটা হচ্ছে, এখানেই হচ্ছে কোম্পানির সব থেকে বড় রিস্ক, যেটা হচ্ছে সে তার ওয়ার্কিং ক্যাপিটালকে কিভাবে ম্যানেজ করছে, তার ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করছে, ডেটরের থেকে সঠিকভাবে পয়সা পেমেন্ট পাচ্ছে কিনা। তো এইগুলো হচ্ছে ওভারঅল কিন্তু রিস্ক। এবং আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে রিস্ক নয়, সেটা হচ্ছে এই কোম্পানি, এই ধরনের কোম্পানি কোনো মোট নেই, কারণ এই টাইপের অনেক কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি মানে কোনো ধরনের কোম্পানি যেটা আপনার মানে আপনি রিসার্চ করতে চাইছেন বা কিছু বুঝতে পারছেন না, বা আপনার সেখানে মানে আরো ডিটেল নলেজ দরকার, তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর তলায় কমেন্ট করে লিখে জানাবেন। তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে আমার ভিডিও করতে সুবিধা হবে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।